সাহের স্যার তোর স্বামী মিনিষা, তোর আপনজন। তুই একবার তার হয়ে যা, তারপর দেখ অন্য কোনো মেয়ে আর তার দিকে তাকাবেও না, কারণ তখন তারা জানবে সাহের স্যারের স্ত্রী আছে। তুই কেন নিজেকে ভিলেন বানাচ্ছিস? তুই তো নায়িকা। শব্দ করে হেসে দেয় মিনিষা। বসা থেকে সোজা হয়ে শুয়ে পড়ে বিছানায়। ওপরে ঝুলন্ত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলে, নায়িকা হয়ে কি হবে? নায়িকারা প্রথমে কাঁদে, শেষেও কাঁদে, মধ্যে অসহায় হয়ে পড়ে থাকে। আসল খেলা তো দেখায় ভিলেন, একদম প্রথম থেকেই শক্তিশালী থাকে, সবাইকে টর্চার করে, উপযুক্ত শাস্তি দেয়, কাউকে মাফ করে না। কিন্তু শেষে ভিলেনের পতন হয়। হোক, আমারও হবে, সমস্যা কি? আগে নিজের প্রতিশোধ নিয়ে নেই, তারপর আমারও পতন হোক। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। ঘন্টা খানেক আগ থেকে আবারও বৃষ্টি শুরু হয়। কারো মন ভালো নেই। সবাই ভেবেছিল আজ বিকেলটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু আবহাওয়া দেখে আর বের হলো না বিকেলে। কাল সকালেই যাবে। যে যার রুমে বসে বসে গল্প করছে। সবার মুখে রূপসার কথা। মিনিষা তাদের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে শাহের এসেছিল, অকারণেই একটু রেগেছিল। মিনিষাকে বলেছে রাতে তার রুমে যেতে। কাল তো কথা রাখেনি, আজ না রাখলে ভালো হবে না। মিনিষা মনে মনে ভাবলো আজ যাবে শাহেরের কাছে। শাহেরের মনে যত কথা আবদার আছে সব শুনবে আজ। তাবাস্সুমকে মিনিষা বলল আজ রাতে সে শাহেরের রুমে থাকবে। তাবাস্সুম শুনে বেজায় খুশি হলো। অতঃপর তার বান্ধবী তার কথা শুনছে, জীবনে আগে বাড়ার কথা ভাবছে ভেবে খুশিতে জড়িয়ে ধরে মিনিষাকে। কাল রাতের মতো আজ রাতেও সবাই ঘুমিয়ে পড়ার পর মিনিষা শাহেরের রুমের সামনে আসে। বড় একটি নিঃশ্বাস নিয়ে দরজায় টোকা দেয়। দরজা খুলে দেয় শাহের। মিনিষার ভেতরে ঢোকার পর আবারও দরজা লাগিয়ে দেয়। মিনিষা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। শাহের শুধু শর্ট প্যান্ট আর সেন্টু গেঞ্জি পরা, তাই মিনিষা আর ভালোভাবে তাকায় না তার দিকে। শাহের মিনিষাকে দেখে বলে, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। মিনিষা বসল না। আগের মতো দাঁড়িয়ে থেকেই শাহেরকে প্রশ্ন করে, আপনি আলাদা রুম নিয়েছেন কোন কারণে? আমি অন্য কারোর সাথে এক রুমে থাকতে পারি না, তাই নিজের টাকা দিয়ে আলাদা একটা রুম নিয়েছি নিজের জন্য। ওহ। আপনি কি দাঁড়িয়ে থাকবেন? না, বসছি। বিছানার কিনারে বসে পড়ল মিনিষা। দৃষ্টি তার মেঝেতে। শাহের নিজের কাজ শেষ করে মিনিষার পাশে এসে বসে পড়ে। মিনিষার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, নিচে তাকিয়ে আছেন কেন, আমার দিকে তাকান। মিনিষা আবার মাথা তুলে শাহেরের দিকে তাকায়। শাহেরের উন্মুক্ত হাতের দিকে তাকাতেই চমকে যায় মিনিষা। বড় বড় আঘাতের দাগ দিয়ে দুই হাত ভরা। দাগগুলো নতুন নয়, অনেক দিন আগের, কেমন কালশেটে হয়ে আছে। কাল শাহেরের দিকে ভালোভাবে তাকায়নি, তাই এই দাগগুলো তার চোখে পড়েনি। মিনিষার চাহনি পরোক্ষ করে একটু ঘাবড়ে যায় শাহের। দ্রুত বিছানার কিনার থেকে শার্ট নিয়ে পরে ফেলে। মিনিষা গভীর চাহনি নিক্ষেপ করে বলে, কিসের দাগ ছিল সেগুলো? কোথায়, কিসের দাগ? আপনার হাতে? ওইগুলো কিছুই না, অনেক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেগুলোর দাগ। অ্যাক্সিডেন্টে আঘাতের দাগ আবার ওই রকম হয় বুঝি? কি আপনি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছেন নাকি আমার সাথে সময় কাটাতে? কোনোটার জন্যই না, আপনার শর্ত ছিল সেটা পালন করতে এসেছি মাত্র। আর কিছু না? একদমই না। আপনি কি দয়ামায়াহীন মানুষ হয়ে গিয়েছেন মেহুনেশা? হতে পারে। হঠাৎই শাহের গম্ভীর হয়ে যায়। রাগী রাগী কণ্ঠে মিনিষাকে বলে, আপনাকে কিছু বলার ছিল আমার। বলুন। রাত 11টা। নীরবতা বিরাজ করেছে শাহেরের রুমে। গুটিসুটি হয়ে বসে আছে মিনেশা। তার পাশে গম্ভীর হয়ে বসে আছে শাহের মহাশয়। নীরবতা কাটিয়ে মিনেশা বলে, চুপ হয়ে গেলেন কেন? কি না বলবেন? আপনি ডাক্তার আতিফের সামনে আর যাবেন না, কোনো দরকার নেই তার সাথে কথা বলার। কেন? সে আমার সম্পর্কে স্যার হয়, তার সাথে কথা বলতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় সেটা আপনার জানতে হবে না, আমি যেহেতু না করেছি তাই আর কথা বলবেন না। আপনার কথা শুনতে বাধ্য নই আমি। আমি একজন স্বাধীন মানুষ, সবসময় আমি মনের কথা শুনি, অন্য কারো কথায় আমি চলি না। মিনিষার শান্ত কণ্ঠস্বরে শেষের কথাটা শুনে রেগে যায় শাহের। প্রগাঢ় হয়ে ফুটে ওঠে তার কপাল ও হাতের রগগুলো। তবুও অনেক কষ্টে নিজেকে শক্ত করে শাহের বলে, এই 6 বছর স্বাধীন ছিলেন আপনি। যদি আমার সাথে আপনার দেখা না হতো তাহলে সারা জীবনই স্বাধীন থাকতেন। তবে দুর্ভাগ্যবশত আপনার আমার সাথে দেখা হয়েই গেল।
এখন আমি আপনার স্বামী, আপনি বাধ্য আমার প্রত্যেকটা কথা শুনতে ও মানতে। বসা থেকে উঠে যায় মিনেশা। শাহেরের এই রকম কথাই একটু অবাক হয় বটে, কারণ শাহের আগে এরকম ছিল না। দু হাত মুঠি করে বলে, বললাম তো আমি কারো কথা শুনতে বাধ্য নই, আপনারও না। আর আপনাকে আমি স্বামী হিসেবে মানি না, মানতে চাইও না, বুঝতে পেরেছেন? তাহলে কাকে মানতে চান, আতিফকে নাকি? সেও আপনার থেকে শ্রেয়। কথা শেষ করে মিনিষা যাওয়ার জন্য সামনে পা বাড়ায়। এখানে আর এক মুহূর্ত থাকলে হয়তো দুজনের মধ্যে ছুলাছুলি শুরু হয়ে যাবে, কিন্তু শাহের আর যেতে দিল না তাকে। শক্ত করে হাত চেপে ধরে মিনিষার। মিনিষা শাহেরের মতিগতি বুঝতে পারল না। হঠাৎ করেই এত রেগে যাওয়ার কারণ কি আছে? ভালো একটা মুড নিয়ে সে এখানে এসেছিল, কিন্তু শাহের তার মুডের 12টা বাজিয়ে দিল। সমস্যা কি আপনার? এখানে ঝগড়া করার জন্য ডেকেছিলেন আমাকে? শাহের রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, আতিফ স্যার আপনাকে ভালোবাসে, সে বিয়ে করতে চায় আপনাকে। চাইতেই পারি, এখানে আমি অস্বাভাবিক কিছু দেখছি না। না চাইতে পারে না। আপনি আমার স্ত্রী, অন্য পুরুষ কেন আপনার দিকে নজর দিবে? কেন আপনাকে বিয়ে করতে চাইবে? সবাই তো আর জানে না আমাদের বিয়ে হয়েছে। আর আপনি এভাবে অমানুষের মতো চিৎকার কেন করছেন? ছাড়ুন আমার হাত। এখন আমাকে অমানুষ লাগে? ভালো লাগে না আমার ছোঁয়া? ধীরে ধীরে শাহের এক অন্যরূপ ধারণ করছে। ফর্সা গায়ের রগগুলো ফুলে উঠেছে, চোখ রাগের কারণে লাল হয়ে যায়। মিনিষার সম্পূর্ণ অচেনা এই শাহের। শান্তশিষ্ট ও ফর্সা গায়ের রঙের মানুষ অস্বাভাবিক থাকলে দেখতে যেমন সুন্দর, তেমনি তারা রেগে গেলে ভয়ঙ্কর দানবের রূপ নেয়। দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগে। মিনিষা হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি শুরু করে। শাহের এবার মিনিষার হাত ছেড়ে মুখ চেপে ধরে। মিনিষার দু গালে নিজের বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরে বলে, আমার ছোঁয়া অসহ্য লাগলেও কিছু করার নেই, এটাই সহ্য করা লাগবে। সাহিরের ছিলেন, শুধু সাহিরেরই থাকবেন। কয়দিন ধরে শুধু আপনাকে দেখছি, একটু ভালো কি হয়ে গিয়েছি? একদম মাথায় চড়ে বসে আছেন। না, আমি বুঝেছি আপনাকে নরম ভেবে ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি পাথরের মতো শক্ত হন, তাহলে আমিও লোহা। অন্য কারোর সাথে যদি নিজেকে মিলাতে যান, একদম দুজনকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। মিনিষা দুপা পিছিয়ে যায়। শাহেরের এত শক্ত করে ধরার কারণে তার গালসহ দাঁতের মাড়ি ব্যথা হয়ে যায়। মিনিষার রাগ উঠে যায় শাহেরের এইরকম ব্যবহারে। নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় শাহেরকে। এক পা দূরে সরে যায় শাহের। মিনিষা কোনো দিকে না তাকিয়ে ক্ষিপ্ত বাঘিনীর মতো জোরে আওয়াজ তুলে শাহেরের গালে একটা চড় মারে। থাপ্পড় মেরে মিনিষা নিজে স্তব্ধ হয়ে যায়। শাহের গালে মিনিষার 5 আঙ্গুলের ছাপ পড়ে যায়। চোখ বন্ধ করে রাগে ফোঁস-ফোঁস আওয়াজ করে শাহের। দমিয়ে রাখার চেষ্টা করে নিজের ভেতরের সত্তাকে, কিন্তু ব্যর্থ হয়। আচমকা ভয়ঙ্কর রূপে শাহের গলা চেপে ধরে মিনিষার। মিনিষা হতবাক। শাহের এরকম কিছু করবে একটুও তার মাথায় আসেনি। চোখ উল্টে আসে মিনিষার। মিনিষা চোখ বুজে অনুভব করে 6 বছর আগে কুলসুম যেদিন মারা গিয়েছিল, সেদিন রাতে ও সে স্বপ্নে ঠিক এইরকমই একজন বলিষ্ঠ হাতের গলা চেপে ধরা অনুভব করে। আজ তার মনে হচ্ছে সেই গলা চেপে ধরা মানুষটা আর কেউ নয়, শাহেরই ছিল। মিনিষা ভেবে নেয় আজই তার শেষ দিন পৃথিবীর বুকে। কালকের সূর্য হয়তো আর দেখা হবে না। তখনই মিনিষাকে চমকে দিয়ে শাহের দূরে ধাক্কা মেরে ছেড়ে দেয় মিনিষাকে। মিনিষা গলায় হাত দিয়ে কাশতে কাশতে মেঝেতে বসে পড়ে। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। সামনে তাকাতে সে দেখতে পায় শাহেরের ভয়ঙ্কর কাজ। শক্ত মুঠি করে নিজ চুল ধরে দাঁড়িয়ে আছে সে। এক হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। শাহের তার পরিহিত শার্ট টেনে হিঁচড়ে খুলে ফেলে। নিজের হাত নিজেই কামড়ে ধরে। মিনিষা এবার একটু ভীতু হয়ে যায়। এ যে তার শাহের নয়, শুধু মুখশ্রী শাহেরের মতো, বাদবাকি একটা আচরণও শাহেরের মতো না। বাহিরে চলছে প্রকৃতির তাণ্ডব। জোরে বাতাস ছেড়ে বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও শরীর বেয়ে ঘাম ঝরছে শাহেরের। কি করবে না করবে দিশেহারা হয়ে গিয়েছে সে। কখনো নিজের হাত কামড়ে ধরছে, তো কখনো চুল মুঠি করে ধরছে। দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায় শাহের। ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে থাকে কিছু সময়, তারপর গেঞ্জি খুলে ভেজা শরীর নিয়েই রুমে ঢোকে। মাথা বেয়ে শরীরে টুপটুপ করে পানি পড়ছে। মিনিষা এমনি অসুস্থ হয়ে পড়েছে শাহেরের এমন আক্রমণে। ঘোলাটে চোখে মাথা তুলে তাকায় শাহেরের দিকে। পূর্ণ দৃষ্টি দিয়ে শাহেরকে লক্ষ্য করতেই ভয়ঙ্কর চিৎকার করে ওঠে মিনিষা। তার
আর্তনাদে কেঁপে ওঠে পুরো রুম। ধীরে ধীরে শরীরের ভার ছেড়ে দিয়ে মেঝেতে গড়িয়ে পড়ে সে। হঠাৎ ঘুম ভেঙে যায় আরাফাত ও হিসাবের। সাহিরের পাশের রুমেই তারা। হিসাব চোখ ডলতে ডলতে বলে, আরিফাত ভাই, আপনি কি কোনো চিৎকারের আওয়াজ শুনেছেন? স্পষ্ট শুনেনি, তবে লাগলো কে যেন জোরে জোরে চিৎকার করলো। আমাদের ওই পাশে রুমে আছে প্রফেসররা, তারা কি আর চিৎকার করবে নি? আর ওই পাশে আছে শাহিদ স্যার, তবে কি তার রুম থেকে আওয়াজ আসলো? আসতেই পারে, সে বিবাহিত, বুঝলে হিসাব ওইসবে কান দিতে নেই, ঘুমাও। কিন্তু এটা ওই হিসাব অন্যের পার্সোনাল টাইম নষ্ট না করাই ভালো, ঘুমাও তো মিয়া। আজ আমাদের একটা বউ নেই বলে। আসলেই এই দুঃখ কষ্ট কাকে বলি। হিসাব আরাফাতের কথায় হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। আরাফাতও ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে ঘুম থেকে ওঠে তাবাসসুম, দেখে মিনিষা তখনও রুমে আসেনি। তাবাসসুম একটু ভয় পেয়ে যায়, কারণ রুমমেট দুজন জেগে মিনিষাকে না দেখলে কি না কি ভাববে। তাবাসসুম কয়েকবার ফোন করে মিনিষার ফোনে, কিন্তু কল রিসিভ করে না। ঘড়িতে এখন সকাল 6টা বাজে। 10টার সময় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তাবাসসুম বিছানা থেকে নেমে পড়ল। এখন সে সাহিরের রুমে যাবে মিনিষাকে ডাকতে। ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে রুম থেকে বের হয় তাবাসসুম। এখনও সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে, কাউকে দেখতে পেল না তাবাসসুম। সাহিরের রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। টোকা দিতে একটু শরম কাজ করছিল তার। অনেক কষ্টে শরমকে লাথি দিয়ে কিনারে ফেলে দরজায় টোকা দেয়। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারে দরজা খুলে যায়। তাবাসসুম চোখ ছোট ছোট করে সামনের দিকে তাকায়। সাহির দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক আগে ঘুম থেকে উঠেছে, একদম ফিটফাট। তাবাসসুম মেকি হাসি দিয়ে বলে, স্যার দেখে একদম নায়ক সেজে তৈরি, তা এতক্ষণ পর দরজা খুললেন? আমি তো ভাবলাম হয়তো ঘুমিয়েছিলেন, ভুল সময় ডিস্টার্ব করলাম। আসলে ওয়াশরুমে ছিলাম তো, তাই আওয়াজ শুনতে পারিনি। ভিতরে আসেন তাবাসসুম। না স্যার, এখানে ঠিক আছে। মিনিশা একটু উঠিয়ে দিন, ধীরে ধীরে সবাই জেগে যাচ্ছে। তাকে আমি ডাকলাম অনেক, কিন্তু উঠছে না। আপনি একটু ওনাকে জাগিয়ে দিন। তাবাসসুম রুমে ঢুকে বিছানার মধ্যেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মিনিষা। হঠাৎ তাবাসসুমের মাথায় প্রশ্ন জাগলো, তবে কি স্যার আর মিনিষা একসাথে ঘুমায়নি? তাবাসসুম এগিয়ে মিনিষার পাশে যেয়ে বসে পড়ে। লাগাতার অনেকক্ষণ ডাকার পর চোখ খুলে মিনিষা। ছোট ছোট চোখ করে সাহিরের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে বসে বিছানায়। কোথায় এখন তো সাহিরকে প্রতিদিনের মতো স্বাভাবিকই লাগছে। তবে কি কাল রাতে মিনিষা স্বপ্ন দেখেছিল? তাবাসসুম মিনিষাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তোরে এইরকম কেন দেখাচ্ছে? চোখ লাল হয়ে আছে, গলায় আঁচড়ের দাগ, হাতে আঁচড়ের দাগ, কিভাবে হলো এইসব? আসলে তো এসব কিভাবে হলো? মিনিশা যেন এবার 7 আসমান থেকে পড়ল। শাহিন নিজেই তো এইসব করেছে, আর এখন এইরকম ব্যবহার করছে যেন সে কিছুই জানে না। মিনিশা বুঝলো কোথাও কোনো একটা সমস্যা আছে, তাই সে স্বাভাবিক হয়েই বলল, হয়তো ঘুমের মধ্যে আমার নেল লেগে হয়েছে। কয়টা বাজে এখন? 6টা? উঠ জলদি। চল রুমে। মিনিশা একবারও শাহিরের দিকে তাকালো না, তাবাসসুমকে নিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। শাহির তাজ্জব বনে যায়, হঠাৎ মিনিশা তার সাথে এরকম আচরণ কেন করলো? সে কি ভুলেও রাতে কোনো ভুল করে ফেলেছে? তৎক্ষণাৎ শাহিরের কিছু একটা মনে পড়ে যায়। চিহ্নিত হয়ে বসে পড়ে বিছানায়, নিজেকে বিড়বিড় করে বলে, তবে কি আমার সমস্যার জন্য এখন মেহুনেশাও আমাকে ঘৃণা করবে? আজ 1 সপ্তাহ হলো মিনিশারা ট্যুর থেকে এসেছে। হাতে গুনে 3 দিন বাসা থেকে বের হয়নি মিনিশা, শুধু টিউশনি করাতে গিয়েছিল। তারপর থেকে কলেজে যেতে শুরু করেছে। 1 মাস পর তাদের ফাইনাল এক্সাম, যেভাবেই হোক ভালো একটা ফলাফল পেতে হবে। পড়া নিয়ে কোনো হেলফেল করা যাবে না। এখন সন্ধ্যা 6টা বাজে। কলেজে পরিহিত অ্যাপ্রন ধুয়ে দিচ্ছে মিনিশা। তার পরনে সালোয়ার কামিজ, ওড়না কাঁধসহ কোমরে বাঁধা। বিছানায় অবহেলায় পড়ে থাকা ফোনটা অনবরত বেজেই চলছে। আওয়াজ শুনেও কল রিসিভ করতে আসছে না মিনিশা। এবার না পেরে বিরক্ত হয়ে বড় বড় পা ফেলে রুমে আসে। কল রিসিভ করে বলে, এতবার ফোন করছিস কেন? কাজ করছিলাম তো আমি। তোর কাজের গুষ্টি গিলাই আমি বুঝি না তুই এরকম কেন, মিনেশা? আমি আবার কি? কুত্তা, তোকে আমি কয়দিন ধরে বলছি আজকের কথা। আমার ভাইয়ের বিয়ে তো আসার সময় হয় না তোর? তুই সত্যি আমাকে বেস্ট ফ্রেন্ড মানিস মিনিশা? তোর জন্য আমি আন্টিকেও আগেই বলে রেখেছি
যাতে সে তোকে 3 দিনের জন্য আসতে দেয়। কিন্তু তুই, প্লিজ মিনেশা, অন্তত আজ আমাকে হার্ট করিস না। মা তোর কথা জিজ্ঞেস করছে বারবার। বোঝার চেষ্টা কর তাবাসসুম, বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখতে অসামাজিক লাগবে। আর আমার না তো অনুষ্ঠানে পরার মতো জামা আছে। আমি চাই না তুই তোর আত্মীয়দের সামনে অপমান হ। তুই এই চিনিস আমাকে? এই তোর আমার 5 বছরের সম্পর্ক। ঠিক আছে, আশা লাগবো না। তবে আজকের পর থেকে তোর আমার ফ্রেন্ডশিপও শেষ। ভালো থাকবে। আসছি আমি। সত্যি, তোকে দূর থেকে একটা চুমু ফিক্কা মারলাম, তুলে নিস দোস্ত। আর আমি কি নিতে আসবো? না, আশা লাগবে না, আমি একাই আসছি। আচ্ছা, আমি তাহলে বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি, জলদি আয়। হুম। দোস্ত শুন, বল। আই লাভ ইউ। পাগল সেরি। ফোন কেটে দেয় মিনিষা। আজ তাবাস্সুমের বড় ভাইয়ের হলুদ। 2 দিন আগের থেকেই তাবাস্সুম ও তার মা মিনিষা অনেকবার বলেছে হলুদের দিন সকালে চলে আসতে, কিন্তু মিনিষা যায়নি। ভেবেছিল যাবে না, কিন্তু এখন তাবাস্সুমের এরকম ইমোশনাল কথা শুনে সে পারল না আর কঠোর হতে। একটা গোল ফ্রক পরে নেয় মিনিষা, ওড়না সহ 1-2টা জামা একটা ব্যাগে ভরে নেয়। তারপর কাবার থেকে বোরকা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে বোরকার দিকে। চটজলদি পরে নেয় বোরখাটা। তাবাস্সুমদের বাড়ির সামনে আসতেই রিকশা থেকে নেমে পড়ে মিনিষা। তাবাস্সুম মিনিষাকে দেখে বড় একটা হাসি দিয়ে দৌড়ে আসে। এখনও তৈরি হয়নি তাবাস্সুম, ভেবেছিল মিনিষা আসলে একসাথে তৈরি হবে। তাবাস্সুম মিনিষাকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ করতে করতে বলে, এসেছিস? আয় ভিতরে আয় দোস্ত। হুম, চল। 3 তলা বিশিষ্ট ভবন তাবাস্সুমদের। ছোট হলেও দেখতে ভীষণ সুন্দর। মিনিষা অনেকবার এসেছে এই বাসায়। এই বাড়ির প্রত্যেকটা মানুষ মিনিষার অনেক পছন্দের। তাবাস্সুমরা 3 ভাই বোন। তাবাস্সুমের ভাই একজন ব্যবসায়ী, আগে ছোট বোনের বিয়ে দিয়ে এখন সে করছে। তাবাস্সুমের ছোট আরেক বোন আছে। বাড়ির ভেতরে ঢুকে অস্বস্তিতে পড়ে যায় মিনিষা। আত্মীয় স্বজনে গিজগিজ করছে। মিনিষাকে দেখে তাবাস্সুমের মা এগিয়ে আসে, অভিমানী কণ্ঠস্বরে বলে, মিনিষা, তোর সাথে আমি কথা বলবো না। তোকে আমি বলেছিলাম সকালে আসতে, আর তুই কি না এখন এসেছিস? আন্টি, আমি সকালেই আসতাম, একটু ব্যস্ততায় পড়ে গিয়েছিলাম, তাই আসতে দেরি হলো। কথা বলবো না আমি তোর সাথে। এবার মতো মাফ করে দাও না আন্টি। মিনিষার এরকম ইনোসেন্ট ভাব দেখে ফিক করে হেসে দেয় তাবাস্সুমের মা। মিনিষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যা, এখন বোরখা খুলে তৈরি হয়ে নে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাবাস্সুম, দ্রুত মিনিষাকে তোর রুমে নিয়ে যা। আমি হালকা পাতলা নাস্তা পাঠাচ্ছি, খেয়ে নে। ঠিক আছে আম্মু, মিনেশা চল। তাবাস্সুম মিনিষাকে নিয়ে নিজের রুমে চলে আসে। মিনিষা বড় একটা নিঃশ্বাস ছেড়ে বোরকা খুলতে থাকে। তাবাস্সুম দরজা লাগিয়ে আলমারি থেকে শাড়ি ও সাজসজ্জার জিনিস বের করে। মিনিষা তাবাস্সুমের কাণ্ড দেখে বলে, তুই শাড়ি পরবি? হুম, শুধু আমি না, তুইও পড়বি। ভাইয়া আমাদের 3জনকে, মানে আমাকে, তোকে আর তাপসীকে, তাবাস্সুমের ছোট বোন, এক রকম শাড়ি কিনে দিয়েছে। আর কাজিনের দলরা অন্যরকম শাড়ি নিয়েছে। দয়া কর ভাই, আমি শাড়ি পরবো না। আমি এই জামা পরে এসেছি, এটা পরেই থাকবো। তাবাস্সুম পূর্ণ দৃষ্টিতে মিনিষার পানে তাকায়। টকটকে লাল রঙের কারুকাজ করা গোল ফ্রক পরেছে মিনিষা, ওড়নাও লাল রঙের। মিনিষার গায়ে এই জামাটা যেন ফুটে রয়েছে। তাবাস্সুম মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে, শাড়ি পরতে হবে না, তবে আমি তোকে হালকা করে সাজিয়ে দিব। না, সাজারও প্রয়োজন নেই। প্লিজ দোস্ত, একদম হালকা। ঠিক আছে। তাবাস্সুমের সব কাজিনরা পার্লারে গিয়েছে। তাবাস্সুম পার্লারের সাজ পছন্দ করে না, তাই সে বাসায় রয়ে গিয়েছে। নিজে তৈরি হয়ে মিনিষাকে আয়নার সামনে বসিয়ে দেয়। মিনিষা বারবার তাবাস্সুমকে বলেছে হালকা সাজাতে। তাবাস্সুম প্রথমে মিনিষার মুখে একটু পাউডার দিয়ে দেয়, তারপর ধীরে সুস্থে আইলাইনার দেয়। মিনিষা বারবার বাধা দিচ্ছে তাবাস্সুমকে, কিন্তু তাবাস্সুম তো তাবাস্সুমই। শেষে জামার মতো টকটকে লাল রঙের লিপস্টিক আর্ট করে দেয় মিনিষার পাতলা অধরে। কপালে একটা কালো রঙের টিপ দিতে নিয়েছিল, কিন্তু মিনিষা
দেয় না। তাবাস্সুম মিনিশা ও নিজের জন্য ফুলের গহনা আনিয়েছিল, সেখান থেকে কানের দুল ও হাতের ফুলের ব্রেসলেট পরিয়ে দেয়। তারপর মিনিশার চুলগুলোর মধ্যে সিটি করে ছেড়ে দেয়। ব্যাস, সাজ শেষ হলো। বসা থেকে উঠে দাঁড়ায় মিনিশা। তাবাস্সুম আবারও মুগ্ধ চোখে মিনিশার দিকে তাকিয়ে বলে, দোস্ত, বিশ্বাস কর, আজ তোকে পাকিস্তানি নায়িকাদের মতো লাগছে। শাহের স্যার এই রূপে তোকে দেখলে নির্ঘাত বেহুশ হয়ে যেত।